আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের মানুষের খাদ্য এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো আজকে আমরা প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য এই বিষয়গুলি সম্পর্কে জানব। দেখো, আমরা যে সমস্ত খাদ্য খাই সেই খাদ্যগুলো বিভিন্ন রকমের হয়, তাই না? কোনো খাদ্য আমরা ডাইরেক্ট কোনো ধরো গাছ থেকে পেড়ে খাচ্ছি, বা কোনো রকম রান্না না করেই সেই জিনিসটা খাওয়া হয়। ধরো বিভিন্ন ধরনের যে ফ্রুটস, সেই ফ্রুটসগুলো আমরা কীরকম খাই, যে কাঁচা অবস্থা, মানে কাঁচা না বলবো, মানে কোনো রকম রান্না ছাড়া আমরা সেগুলো খেতে পারি। তার মানে উদ্ভিদ থেকে প্রাপ্ত বা গাছের থেকে যে খাবারগুলো আমরা পাই সেগুলো হচ্ছে সব প্রাকৃতিক খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য মানে যে সমস্ত খাদ্যগুলো আমরা ঘরে বানিয়ে খাই, তাই না? আর সংশ্লেষিত খাদ্য যেগুলো বিভিন্ন কারখানায় তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। তো ধরো তুমি এরকম প্রাকৃতিক আর প্রক্রিয়াজাত খাদ্য, যেমন ধরো আমি বলতে পারি প্রাকৃতিক খাদ্য মানে এই খাদ্য কোথা থেকে পাচ্ছি আমরা, না সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়। এগুলো সরাসরি প্রকৃতি থেকে পাই এই সমস্ত খাদ্যগুলো আমরা। উদাহরণ কি বলতে পারি, ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি প্রাকৃতিক খাদ্যের এক্সাম্পল ধরো বিভিন্ন ধরনের ফল, তারপরে আর কি বলতে পারো, বিভিন্ন ধরনের ফল হতে পারে, ধরো আচ্ছা বিভিন্ন ধরনের ফলই থাক। এরপরে হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য মানে এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে যে সমস্ত উপাদান পায় সেই পাওয়া উপাদানগুলো মানে বিভিন্ন রকমভাবে প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তার মানে প্রকৃতি থেকে পাওয়া খাদ্য উপাদানকে যখন আমরা ঘরে রান্না করে খাই সেগুলোকে আমরা প্রক্রিয়াজাত খাদ্য বলতে পারি। তার মানে প্রাকৃতিক উপাদানগুলিকে নানা প্রক্রিয়ার মাধ্যমে যখন গ্রহণ করি, এর এক্সাম্পল কি হতে পারে? দেখো, তুমি প্রাকৃতিক প্রক্রিয়াজাত খাদ্য হিসেবে বলতে পারো বিভিন্ন ধরনের, ধরো তরকারি, রান্না করা যে সমস্ত খাবার, রুটি, তাই না, ভাত, বিভিন্ন ধরনের যে সমস্ত তরকারি করা হয়, একেবারে তরকারি রেখে দিলাম, এগুলো হচ্ছে সব প্রক্রিয়াজাত খাদ্য। প্রাকৃতিক উপাদানকেই আমরা রান্না করে খাচ্ছি। আর যেটা সংশ্লেষিত খাদ্য, সংশ্লেষিত খাদ্য কোনগুলো, না যে সমস্ত খাদ্যগুলো কোথায় তৈরি হচ্ছে, এই ধরনের খাবারের যে সমস্ত উপাদান সেগুলো কিন্তু কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটার রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়, সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম খাবার বা সংশ্লেষিত খাবার। তাহলে সংশ্লেষিত খাবার বলতে পারো যে সমস্ত খাবারের উপাদানগুলো
কৃত্রিম, তাই না? প্রকৃতিজাত নয়। কিন্তু খাবারের রং, স্বাদ, গন্ধ প্রাকৃতিক খাবারের মতো, কিন্তু খাবারের রং, গন্ধ, স্বাদ কীরকম না প্রাকৃতিক খাবারের মতো। তো এই সমস্ত খাবারগুলোকে আমরা কি এই ধরনের খাবারগুলোকে আমরা কি বলতে পারি, সেগুলো বলতে পারি প্রাকৃতিক খাদ্য, কৃত্রিম খাদ্য, যে খাদ্যগুলো আমাদের কিন্তু একদমই খাওয়া উচিত নয়। যেমন ধরো বলতে পারি অ্যাজ এ এক্সাম্পল যে বিভিন্ন ধরনের ঠান্ডা যে পানীয়গুলো আমরা খাই, ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বিভিন্ন রকমের জুস হতে পারে, জুস বলতে ফলের জুস না, মানে যেগুলো বোতলের মধ্যে কারখানা থেকে তৈরি করা থাকে, এই ধরনের খাবারগুলোকে আমরা কি বলতে পারি না সংশ্লেষিত খাদ্য, যেগুলো পুরোপুরি কোথায় তৈরি হচ্ছে না বিভিন্ন কলকারখানায় তৈরি হচ্ছে। এবার দেখো তুমি এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা তুমি বাছবে, যে খাবারটা খেলে তুমি ভালো থাকবে। অবশ্যই প্রাকৃতিক খাদ্য, কারণ প্রাকৃতিক খাদ্যগুলো সবথেকে বেশি পুষ্টিগুণ থাকে এবং এখানে কোনো রকম ভেজাল থাকে না, এবং এটা আমাদের বিভিন্ন উপকারে আসে। বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো আমরা জেনেছি, সেই খাদ্য উপাদানগুলো এতে সব সঠিক মাত্রায়, এবং কোনো কোনো খাদ্যে ধরো ভিটামিন সি অনেক বেশি আছে, কোনোটায় এ বেশি আছে, আবার কোনোটায় প্রোটিনের পরিমাণ বেশি আছে। তেমনি প্রক্রিয়াজাত খাদ্যগুলো যথেষ্ট ভালো খাদ্য, কারণ সেই খাদ্য আমরা বাড়িতে প্রাকৃতিক উপাদানগুলোকে ভালো করে ধুয়ে তাকে রান্নার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খেয়ে থাকি। তো এই ধরনের খাবারগুলো আমাদের শরীরের পক্ষে যথেষ্টই উপকারী। কিন্তু যেগুলো সংশ্লেষিত খাদ্য, যেগুলোর উপাদান কৃত্রিম কিন্তু টেস্টি হয় অনেক বেশি, সেই ধরনের খাবার আমাদের অ্যাভয়েড করাই উচিত। এবার ধরো আমরা বাইরে থেকে অনেক খাদ্যই খাই, সেই সমস্ত খাদ্যতে অনেক কিন্তু উপাদান মেশানো থাকে বা কৃত্রিম উপাদান মেশানো থাকে, যেগুলো কিন্তু মানুষের খাদ্য হিসেবে খাওয়া উচিত নয়। সেই রকম কিছু উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব, যে কোন কোন খাদ্যে কী ধরনের উপাদান, কৃত্রিম উপাদান মেশানো থাকতে পারে বা ভেজাল উপাদান মেশানো থাকতে পারে, সেগুলো সম্পর্কিত জানব। এখানে তাহলে আমরা লিখি খাদ্য, কোন খাদ্যে এদিকটা লিখতে পারি কি কি মিশে থাকতে পারে, যেগুলো আমাদের খাওয়া উচিত নয়, কি কি মিশে থাকে। ঠিক আছে, দেখো হলুদ মিষ্টি, আমরা কমলা রঙের হলুদ রঙের মিষ্টি খাই না, হলুদ মিষ্টি এবং সস্তা বিরিয়ানি, রাস্তাঘাটে যে কোনো দোকান থেকে যে বিরিয়ানি, যেখানে সেখানে এগুলো খাওয়া উচিত নয়। তো এগুলোতে কি যুক্ত থাকে, এগুলোতে থাকে এক ধরনের ভেজাল পদার্থ, সেটার নাম হচ্ছে মেটানিল ইয়েলো। এই নামগুলো মনে রাখতে হবে, মেটানিল ইয়েলো। এটা এক ধরনের কৃত্রিম কালার, যে কালারটা এই ধরনের খাবারে দেওয়া হয় এবং খাবারের কি বলবো রং অনেক সুন্দর দেখতে লাগে এবং আমরা আকৃষ্ট হই সহজেই। এছাড়াও দেখো চকলেট, পেস্ট্রি, তারপরে বিভিন্ন
কোল্ড ড্রিঙ্কস বা কোলা ড্রিঙ্কস যা বলবে, এগুলোতে থাকে বাদামি রং হিসেবে ব্যবহার করা হয় ক্যারামেল। এই ক্যারামেল, কৃত্রিম ক্যারামেল যেগুলো, সেগুলো কিন্তু আমাদের শরীরে খুব ক্ষতি করে। এগুলো এই বাদামি কালারের রংটা আনার জন্য এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। এছাড়াও যে চিপস খাই আমরা, বিভিন্ন ধরনের পটেটো চিপস, এগুলো আমরা খাই। তারপরে ভুট্টার যে খই, যেটাকে আমরা খুব পপকর্ন বলে চিনি, তাহলে ভুট্টা বলতে পারি। এই যেগুলো খাই, এগুলোর সঙ্গে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ট্রান্স ফ্যাট। এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। এছাড়া মোমো, চাউমিন, এগুলো আমাদের অনেকেরই খুব প্রিয়। এই মোমো চাউমিনে একটা পদার্থ যুক্ত থাকে, যেটা হচ্ছে নাম হচ্ছে কি আজিনোমোটো। এই আজিনোমোটো কিন্তু মোমো, চাউমিনে, এই সমস্ত বিশেষত যে সমস্ত চাইনিজ ফুড আছে সেগুলোতে ব্যবহার করা হয়। এই আজিনোমোটো কিন্তু বর্তমানে দেখা গেছে এটা কিন্তু এক ধরনের মানে পদার্থ, যেটা ক্যান্সারের জন্য দায়ী। তুমি দীর্ঘদিন ধরে যদি এই ধরনের খাবার খেতে থাকো, এগুলো সবই এই ধরনের কালারিং যে ফুডগুলো, সেগুলো দীর্ঘদিন খেতে থাকলে পরবর্তীকালে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই আজিনোমোটো আসলে এগুলোতে মিক্সড করা হয়, কারণ এটা যেই মিক্সড করা হয় এর স্বাদ অনেকটা মনে হয় যেন খাদ্যটা মাংসের মতো খেতে লাগে, মাংসের যেরকম স্বাদ, সেই জন্য এই সমস্ত খাদ্য এগুলো দেওয়া হয়। এছাড়া আমরা যে আইসক্রিম খাই, এই সমস্ত খাবার কি একেবারে খাবে না? অবশ্যই খাবে, কিন্তু পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আইসক্রিমে দেখো কারাজিনান বলে একটা ধরনের পদার্থ মিশানো থাকে, কারাজিনান। এছাড়াও ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, এই ধরনের কৃত্রিম জিনিসগুলো মেশানো থাকে স্বাদ গন্ধর জন্য, এগুলো খাওয়া ঠিক না। এছাড়া চা, কফি, অনেক ফলের রস রাস্তাঘাটে যেগুলো আমরা পাই, সেগুলোতে অনেক পদার্থ থাকে। এখানে আমি শুধু চা বলে লিখলাম। চা, কফি, ফলের রসে থাকে যে পদার্থগুলো, সেই পদার্থগুলো আমি একটু দূরে লিখছি। সাইক্লামেট, নামগুলো মনে রাখবে, সাইক্লামেট, অ্যাসপার্টেম, এছাড়াও স্যাকারিন, এই সমস্ত পদার্থগুলো মেশানো থাকে। তাহলে এই যে খাদ্য আমরা খাই, এই খাদ্যতে কী কী ভেজাল মেশানো থাকে বা কী কী কৃত্রিম পদার্থ মেশানো থাকে, এর স্বাদ, গন্ধ এবং বর্ণ খুব আকর্ষণ করার জন্য এই সমস্ত জিনিসগুলো মেশানো থাকে। তো এগুলো আমাদের দীর্ঘদিন ধরে খাওয়া উচিত নয়, কারণ এই ধরনের খাদ্য খেলে আমাদের কিন্তু শরীরে অনেক ধরনের রোগের বাসা বাঁধতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রক্রিয়াজাত খাদ্য, প্রাকৃতিক খাদ্য, সংশ্লেষিত খাদ্য কাকে বলে বুঝতে পারলাম। প্রকৃতি থেকে যে খাদ্য পায় সেটা প্রাকৃতিক খাদ্য, সরাসরি প্রকৃতি থেকে পেয়ে যায়। প্রক্রিয়াজাত খাদ্য প্রাকৃতিক উপাদানগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা গ্রহণ করি তখন সেটা প্রক্রিয়াজাত খাদ্য। আর সংশ্লেষিত খাদ্য যে খাদ্যগুলো একদম কারখানাতে বিভিন্ন কৃত্রিম উপাদানের মাধ্যমে কৃত্রিম উপাদান ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়, সেগুলোকে বলা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। এবং সেই খাদ্যে কী কী ধরনের পদার্থ মিশে থাকতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আর একটা টপিক নিয়ে জানবো, সেটা হচ্ছে আমাদের জীবনে জলের কি ভূমিকা। তাহলে এটা মুছছি ওপরের হেডিংটা। এবার আমরা জানবো জীবনে জলের ভূমিকা।
দেখো, জলের তো অবশ্যই প্রচুর ভূমিকা আছে, কারণ জল আমাদের অপর নামে আমরা জানি জীবন। তো আমাদের এই পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% জলে ঢাকা থাকে, 75% জলে ঢাকা, ঠিক আছে। এর মধ্যে 97% সমুদ্রের জল, আর মিষ্টি জল মাত্র 3%। তার মানে 75% যদি পুরো জলে থাকে, তার আবার যদি 100% করা হয়, 97% হচ্ছে সমুদ্র জল, মানে যেটা নোনা জল, আর যেটা মিষ্টি জল সেটা মাত্র 3%, বা যেটাকে স্বাদু জল বলা হয়। তো এই মিষ্টি জলের 2/3 অংশ থাকে মেরু অঞ্চলে, আর পর্বত শীর্ষের বরফ ও হিমালয়ের অংশ হিসেবে সঞ্চিত থাকে। বাকি জল মাটির নিচে অন্যান্য জায়গায় সঞ্চিত থাকে, যেটা আমরা পানীয় হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে 3%-এর মধ্যে আবার 2/3 অংশ কি থাকে না মেরু অঞ্চলে এবং পর্বতের শীর্ষে এরা কি হিসেবে সঞ্চিত থাকে না হিমবাহ হিসেবে সঞ্চিত থাকে 2/3 অংশ, আর বাকি অংশ মাটির তলায় থাকে। যদি আমরা জানি পৃথিবীর 3/4 জলে ঢাকা, কিন্তু এই জলের মাত্র মানে 0.37% অংশ আমাদের পানের উপযোগী। তাহলে এই ভাগগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের পৃথিবীর 75% জলে ঢাকা থাকে, তার মধ্যে 97% সমুদ্রের জল, আর মাত্র 3% হচ্ছে মিষ্টি জল। এই 3% মিষ্টি জলের আবার 2/3 অংশ বিভিন্ন হিমবাহতে বরফ হিসেবে সঞ্চিত থাকে, ঠিক আছে, আর বাকি অংশটা মাটির নিচে থাকে। আর পৃথিবীর 3/4 ভাগ কিসে না জলে ঢাকা থাকে, পৃথিবীর 3/4 জলে ঢাকা। এই হিসেবে ধরলে এই জলে ঢাকা অংশের মধ্যে মাত্র 0.37% জল কিন্তু আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি, যেটা মাটির তলায় থাকে। তাহলে এই আমাদের প্রতিদিনের যে জীবনযাত্রা, তাতে কিন্তু আমাদের জলের খুব প্রয়োজন। কারণ আমাদের যে শরীর, সেই শরীরে আমরা জানি আমাদের শরীরে প্রায় 70 থেকে 80% কিন্তু জল থাকে। কারণ আমাদের শরীরে যে সমস্ত কোষ কলা এবং বিভিন্ন যে অঙ্গ যন্ত্রতন্ত্র আছে, এগুলো সবই কিসের মধ্যে জলীয় অংশের মধ্যে থাকে, অর্থাৎ এরা সিক্ত অবস্থায় থাকে। যদি আমাদের শরীরে জলে ঘাটতি হয়, তাহলে কিন্তু এই ধরনের কোষ কলা বা আমাদের যে প্রধান মানে সংবহন তন্ত্র, সেটাই হচ্ছে রক্ত। এই রক্ত কিন্তু 90% হচ্ছে, রক্তের 90%ই হচ্ছে জল। তাহলে আমাদের শরীরে জলের ভূমিকা কতটা বুঝতে পারছো। এছাড়াও জল আমাদের বিভিন্ন, আমরা যে খাদ্য খাই সেই খাদ্যগুলোকে হজম করতে সহায়তা করে, অর্থাৎ আমাদের বিভিন্ন যে সমস্ত উৎসেচক আছে সেই উৎসেচকগুলোকে কাজ করতে সহায়তা করে এবং আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। তো আমরা বললাম আমাদের শরীরে 70 থেকে 80% জল, আর গাছের শরীরে জন্তু জাননের তুলনায় জলের ভাগ বেশি থাকে। আমাদের যদি বিভিন্ন উদ্ভিদ দেখি, কারণ উদ্ভিদ কাটলেই আমরা একটা জলীয় অংশ বা মিউকাস জাতীয় পদার্থ দেখতে পাই, তো সেখানে ওদের ওজন হিসাবে বিভিন্ন প্রাণীতে বা বিভিন্ন খাদ্যে বা বিভিন্ন গাছে জলের পরিমাণ বিভিন্ন রকম থাকে। তার মধ্যে কয়েকটা তোমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে জেলিফিশ। এই জেলিফিশের কিন্তু পুরোটাই খুব ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, দেখা যায় মিউকাস দ্বারা ভর্তি থাকে। এখানে জেলিফিশে অনেক সময় প্রশ্ন আসে যে কত পরিমাণ জল থাকে। জেলিফিশে কিন্তু 95%ই জল, ঠিক আছে, জেলিফিশে জল থাকে 95%। আমরা যে ডিম খাই, সেই ডিমে জলের পরিমাণ থাকে 74%। আবার শশাতে জলের পরিমাণ 90%। শশা কিন্তু জলের পরিমাণ কত না 95%। শশা, তরমুজ এই ধরনের খাদ্যগুলো বা এই ধরনের ফ্রুটসগুলোতে কি থাকে, প্রচুর পরিমাণে জল থাকে।
কাঠের মধ্যেও এই জলের পরিমাণ থাকে। কাঠ আমরা জানি নিরেট শক্ত, কিন্তু তা না, কাঠের মধ্যেও কিছু পরিমাণ জল থাকে, প্রায় 10% মতো জল থাকে। তো আমাদের শরীরে এই সমস্ত খাদ্য বা বিভিন্ন জায়গায় যে জল, সেই জলের কিন্তু খুব প্রয়োজন, কারণ 70 থেকে 80%ই জল থাকে। তো মানবদেহে বিভিন্ন অঙ্গে তরল পদার্থে প্রচুর পরিমাণে জল থাকে। যেমন তোমাদের বইতে একটা ছক আছে, ছকটা একটু দেখবে। ফুসফুসে 83% জল থাকে, আমাদের মস্তিষ্ক বা ব্রেনে 73% জল থাকে, আমাদের যকৃৎ যেটা মেটে বলা হয় সেখানে 85% জল থাকে, অস্থিতে 31%, আমাদের বিভিন্ন পেশি মানে মাংসপেশি যেগুলো আছে সেগুলোতে প্রায় 75% জল থাকে, আমাদের ত্বকে 64% জল থাকে, আমাদের হৃৎপিণ্ডে থাকে 73% জল, এছাড়া আমাদের কিডনি বা বৃক্কতে থাকে 83% জল, এবং আমাদের রক্তে থাকে 90% জল। এছাড়াও আমাদের যে বিভিন্ন লালা রস মুখের মধ্যে থেকে আরম্ভ করে আমাদের পুরো খাদ্য নালীতে বিভিন্ন ধরনের রস আছে, সেটাও অনেক বেশি, কারণ এগুলোই খাদ্য হজম করতে সাহায্য করে। এখানেও প্রায় 95% জল এখানে কিন্তু রয়েছে। তো আমাদের বিভিন্ন জায়গায় জল বিভিন্নভাবে, বিভিন্ন রূপে বা বিভিন্ন নামে থাকে। সেরকম কিছু নাম, যেমন ধরো মুখবিবর। মুখবিবরে কী হিসেবে থাকে? মুখবিবরে আমরা বলতে পারি লালা হিসেবে থাকে। তাহলে বিভিন্ন জায়গায় জল বিভিন্ন রকমভাবে থাকে। কিছু একটা উদাহরণ আমি বলছি, যেমন ধরো মুখবিবর, এখানে আমাদের জল কি হিসেবে থাকে? লালা রস হিসেবে থাকে, তাই না? এছাড়াও ধরো আমাদের যে মূত্রথলি, মূত্রথলিতে কি হিসেবে থাকে? না মূত্র হিসেবে থাকে জল, ওটাও তো জল। তাহলে মূত্রথলিতে কিছু উদাহরণ আমি বলছি, এগুলো মনে রাখবে। মূত্রথলিতে জল আকারে কি থাকে? মূত্র থাকে। এছাড়াও আমাদের চোখ, আমাদের চোখের মধ্যে জল থাকে, তাই না? আমরা যখন কান্না করি চোখ দিয়ে জল বেরোয়, সেটা কি হিসেবে থাকে? না সেটা অশ্রু হিসেবে থাকে। অশ্রু মানেই চোখের জল, আমরা জানি। এছাড়াও আমাদের আমাদের ত্বক থেকে, আমরা যখন গরমে খুব ঘামি তখন আমাদের ত্বক থেকে কি বের হয়? জলের মতো তরল পদার্থ বের হয়, তাহলে ঘাম আকারে থাকে। কোথায়, কোন অঙ্গে কিভাবে জল থাকে? এছাড়াও আমাদের যে মস্তিষ্ক, মস্তিষ্কর মধ্যে এই যে ফ্লুইড বা জল যেটাই বলো না কেন, যেটা থাকে, সেটা কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের শরীরে যদি ঘাটতি হয়, কমে যায়, তাহলে কিন্তু আমরা বড় বড় রোগের সম্মুখীন হই। যেমন আমাদের মস্তিষ্কে যে তরলটা থাকে সেটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল তরল বা ফ্লুইড, যা বলবে, সেরিব্রোস্পাইনাল তরল। এছাড়াও আমাদের যকৃতে থাকে, পিত্ত থাকে, তাই না? এছাড়া আমাদের রক্তনালী ও হৃৎপিণ্ডে বলতে পারো, হৃৎপিণ্ড আর রক্তনালীতে কি থাকে? রক্ত হিসেবে থাকে। রক্তটাও তো 90%ই জল। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। আমাদের যে অস্থিসন্ধি, অস্থিসন্ধিতে থাকে যে তরল, পিচ্ছিল এক ধরনের তরল থাকে, এই নামটা মনে রাখবে। এর নাম হচ্ছে কি? না সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ। তো এগুলো তোমরা মোটামুটি জানো। মস্তিষ্ক আর অস্থির মধ্যে যে তরলগুলো থাকে, নামগুলো জেনে রাখবে। মস্তিষ্কে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল, আর আমাদের যে অস্থি সন্ধি, বিভিন্ন দুটো অস্থির মধ্যে যে সন্ধি, সেখানে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কি? না সাইনোভিয়াল তরল। ঠিক আছে, এবার দেখো আমাদের জীবনের জলের, আমরা জলের কিছু ধর্ম এবং আমাদের জীবনে জলের ভূমিকা সম্পর্কে জানবো। জলের ধর্ম কি? তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, জল ঘরের তাপমাত্রা কীরকম থাকে? তরল অবস্থায় থাকে, তাই না? তাহলে জলের যদি ধর্ম বলি, তাহলে জলের ধর্ম হিসেবে বলতে পারি কি? না জল ঘরের সাধারণ তাপমাত্রা এটা তরল থাকে, কিন্তু যদি ডিপ ফ্রিজে ভরে দিই তখন সেটা কি দেখবো? না বরফ হয়ে গেছে। অর্থাৎ যখন এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে তখন সেটা বরফ হয়ে যাবে। আর যখন প্রচুর গরম করা হবে, 100 ডিগ্রি করতে হবে, তখন কিন্তু বাষ্প হতে থাকবে। অর্থাৎ জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হবে। তাহলে তরল থাকে সাধারণ অবস্থায়,
একে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে করো তখন কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করলে কি হবে, বাষ্প পরিণত হবে, অর্থাৎ ফুটতে থাকবে। এগুলো হচ্ছে জলের ধর্ম। এছাড়া অন্য যে কোনো তরলের তুলনায় জল কিন্তু খুব সহজেই, জল খুব ভালো একটা দ্রবণ। এখানে মানে সমস্ত পদার্থ কিন্তু দ্রবীভূত হয়ে যায়, সহজেই গুলে যায়, এবং জলের কোনো রং নেই, গন্ধ নেই। ঠিক আছে, জল হচ্ছে বর্ণহীন, গন্ধহীন। ঠিক আছে, কিন্তু এই জল আমাদের শরীরে এবং উদ্ভিদের শরীরে প্রচুর পরিমাণে জলের ভূমিকা আছে। সেই জলের ভূমিকা যেমন ধরো আমাদের যে জীবন ধারণ করতে গেলে জলের কি কি ভূমিকা সেগুলো সম্পর্কে একটু জানবো। যে আমাদের শরীরে অনবরত বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া চলছে। এই বিপাক ক্রিয়াকে বলতে পারি বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের ঘটনা আমাদের শরীরে ঘটে চলেছে। তো এই সমস্ত বিপাক ক্রিয়া বা ঘটনা বিক্রিয়া ঘটাতে গেলে জীবের বেঁচে থাকার জন্য কিন্তু যে মাধ্যমটার দরকার হয়, এই বিপাক ক্রিয়ার মাধ্যম হিসাবে কি ব্যবহার করা হয়, তরল পদার্থ। তাহলে বিভিন্ন বিপাক ক্রিয়া চালাতে গেলে তরল পদার্থের প্রয়োজন, অর্থাৎ জলের প্রয়োজন হয়। এছাড়াও ধরো বাইরের পরিবেশে তাপমাত্রা দ্রুত বদলালে বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। ঘাম হওয়া, বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা থাকে, এগুলো জলের ভূমিকা। তাহলে আমরা দেখেছি উদ্ভিদ দেহ যখন বাষ্পমোচন হয় তখন কিন্তু গাছের আশেপাশে এলাকা খুব ঠান্ডা থাকে। বাষ্পমোচন কি না, উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত যে পরিমাণে জল সেটা যখন বেরিয়ে যায় তরল আকারে, তখন তাকে আমরা বলি বাষ্পমোচন। এই বাষ্পমোচনের ফলে গাছের দেহ ঠান্ডা থাকে। এছাড়া আমাদের শরীর থেকেও যখন ঘাম বেরিয়ে যায় তখন আমাদের দেহ কিন্তু ঠান্ডা হয় এবং দেহের তাপটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়াও জল কি করে না, জল যেহেতু জলের সহজে অন্য বস্তু গুলে যায়, সেজন্য একে এই জলের মাধ্যমে বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ ধরো খাদ্যরস, আমাদের বিভিন্ন ভিটামিন, অক্সিজেন, এগুলো সব জলের রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের বিভিন্ন কলাকোষে পৌঁছায়। তো তার মানে কি, তরল মাধ্যমে অর্থাৎ জল পরোক্ষভাবে কাজটা করে থাকে। এবং উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রক্রিয়া, যেটাকে আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও কিন্তু কার প্রয়োজন হয় না, জলের প্রয়োজন হয়, তাই না? কারণ উদ্ভিদ খাদ্য তৈরি করতে গেলে জল এদের একটা অন্যতম কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়। তো সেগুলো না হলে হবে না। তো আমরা আলাদাভাবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, দুরকম প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে জীবদেহে জলের কি ভূমিকা। যদি বলে জীবদেহে জলের কি ভূমিকা, তাহলে জীবদেহ বলে দিলে তোমাকে কিন্তু উদ্ভিদ দেহ, প্রাণী দেহ দুটোই বলতে হবে। তাহলে আমরা প্রথমে উদ্ভিদ দেহ হিসেবে জানি কি কাজে লাগে। উদ্ভিদ দেহ দেখো, উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখে। জল না থাকলে গাছ কিন্তু মরে যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট বলবো, সজীবতা বজায় রাখে। ঠিক আছে, আমি পুরোটা লিখছি না, ব্যাখ্যা করে দিচ্ছি। উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখে। এছাড়া উদ্ভিদ দেহে যে খাদ্যবস্তু, খনিজ লবণ, ভিটামিন, হরমোন প্রভৃতি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে উদ্ভিদের বিভিন্ন খাদ্য, অন্যান্য বস্তু পরিবহনে সহায়তা করে। তাহলে উদ্ভিদের পরিবহনের মাধ্যমই কিন্তু জল। আমাদের যেমন পরিবহনের মাধ্যম রক্ত, উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম হচ্ছে জল। এছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তার মানে 3 নম্বর পয়েন্ট বলতে পারি, সালোক সংশ্লেষ, শুধু এই কথাটা লিখছি। তার মানে কি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্যতম কাঁচামাল বা অন্যতম উপাদান হচ্ছে জল। 4টা উপাদানের মধ্যে একটা হচ্ছে প্রধান হচ্ছে জল। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গমের সময়, যদি তুমি একটা বীজ পুঁতেছো, যদি সেখানে জল না দাও, সেই বীজ থেকে কিন্তু কখনোই গাছ তৈরি হবে না, কারণ অঙ্কুরোদ্গমে জলের প্রয়োজন। অঙ্কুরোদ্গম, ঠিক আছে। তাহলে বীজের অঙ্কুরোদ্গমে জলের প্রয়োজন হয়। এছাড়াও বাষ্পমোচনের প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল বার করার মাধ্যমে উদ্ভিদ দেহে ঠান্ডা থাকে, তাই না? তাহলে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে জল বেরিয়ে গিয়ে দেহ কি করে, ঠান্ডা রাখে, উদ্ভিদ দেহকে ঠান্ডা
করে। তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদ দেহে কী গুরুত্ব। এবার দেখব আমরা প্রাণী দেহে কী কী কাজ করে জল। প্রাণী দেহ দেখো আমাদের দেহর সজীবতা, কারণ আমাদেরও 70% জল থাকে। তাহলে প্রথম পয়েন্ট হবে দুজনারদেরই সজীবতা নিয়ন্ত্রণ করা বা সজীবতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও কি হবে না বিভিন্ন বস্তু যেমন হচ্ছে আমাদের শরীরে বললাম, যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বললাম, সাইনোভিয়াল তরল বললাম, এরকম বিভিন্ন দেহ তরলের মুখ্য উপাদান হচ্ছে জল বিভিন্ন জায়গার। তাহলে দেহ তরলের মুখ্য উপাদান কি জল। আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত তরল সঞ্চিত রয়েছে, ত্বকে ঘাম সঞ্চিত রয়েছে, একটু আগে যে ছকটা বলছিলাম, তাহলে বিভিন্ন দেহ তরলের মাধ্যম হচ্ছে জল। এছাড়াও 3 নম্বরে আমরা কি বলতে পারি না আমাদের যে খাদ্য পরিপাক এবং শোষণের জন্য জলের উপস্থিতি কিন্তু অপরিহার্য। তাহলে খাদ্য পরিপাক বলতে পারো বা হজমে সহায়তা করে। জল না হলে তুমি যদি খাদ্য খাও কিন্তু জল না খাও, খাদ্য কিন্তু পরিপাক হবে না, কারণ আমাদের লালার ক্ষরণ করতে এবং বিভিন্ন যে উৎসেচক সেই উৎসেচকগুলো জলের পরিমাণ ঠিকঠাক থাকলে তবেই তারা কাজ করতে পারবে। এছাড়াও আর কি করতে পারে না উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে আমরা ঘাম বর্জন করে কি করি না আমাদের দেহকে শীতল করে রাখি। তাহলে আমাদের শরীর যখন অত্যধিক গরম করে তখন আমাদের মানে দেহের তাপমাত্রার একটা ব্যালেন্স রক্ষিত হয়। কিভাবে না আমাদের দেহ থেকে ঘাম জলের আকারে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তখন কি হয় আমাদের দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাহলে উদ্ভিদ জীবনে জলের ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো যদি শুধু জীবদেহে বলে তখন তুমি উদ্ভিদ দেহ থেকে 2 পয়েন্ট, প্রাণী দেহ থেকে 2 পয়েন্ট বলবে। আর শুধু যদি বলে দেয় উদ্ভিদ দেহে জলের কী ভূমিকা তখন তোমাকে 2 নম্বর দিলে তুমি 3-4টে পয়েন্ট লিখবে। আর প্রাণী দেহে যদি জলের কী ভূমিকা বলে তখন আলাদা করে লিখতে হবে। তার মানে জীবনে জলের ভূমিকা যদি শুধু জীবদেহ বলে দেয় তখন 2টোই লিখতে হবে, আর আলাদা আলাদা করে বলে দিলে আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।